ফজরের নামাজ শেষে কোরআন তেলাওয়াত করছে সুবাস। সুবাসের কণ্ঠে কোরআনের স্বাদ এত মধুর যে ওর মুখ থেকে বের হওয়া এক একটা হরফ যেন দৃষ্টি মধুর ভঙ্গিতে তাকিয়ে শ্রবণ করছে ওর মা। ঘড়িতে বাজে সকাল ৮টা। সুবাস এখনো কোরআন তেলাওয়াত করে চলেছে। কি হলো দাদু ভাই, ভার্সিটির প্রথম দিন, যাবে না নাকি? পাশের রুম থেকে বলছে সুবাসকে তার দাদু। সুবাস কোরআনের পাতা বুঝিয়ে, কোরআনের মলাটে অসংখ্য চুমু দিয়ে, বুকের সাথে পবিত্র আল কোরআনটা চেপে ধরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর গলাটা উঁচু করে দাদুকে বলে, হ্যাঁ দাদু আসছি। রেডি হয়ে নিকাবটা বাঁধলে হয়ে যায়। একটু তাড়াতাড়ি করো দাদু ভাই, আমার তো অফিসে যেতে হবে। হাতের ঘড়িটা দেখে বলে সুবাসের দাদু। হ্যাঁ হ্যাঁ, তোমার তো শুধু দেরিই হয়ে যায়, সারাদিন শুধু কাজ আর কাজ। একটা দিন অন্তত দাদু ভাইয়ের কথা ভাবো। তা না। কথাটা পাশ থেকে সুবাসের দাদি তীক্ষ্ণ মেজাজে বলে ওঠে ওর দাদুকে, এই তুমি চুপ থাকো তো, ভালো কথা তো বলতে পারো না, সারাদিন শুধু গলা উঁচিয়ে জ্ঞান দাও। একটু শেখ দাদু ভাইয়ের থেকে স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়। কি বললে তুমি? দাদু ভাই বিয়ে করেছে যে স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় জানবে? সুবাস ফটাফট রেডি হয়ে বাইরে এসে দেখে দাদা দাদি ঝগড়া করছে। সুবাস কোমরে হাত রেখে বলে ওঠে, উফ দাদু, এত ঝগড়া কেন করো তোমরা বলো তো? আমি আর কোথায় কি করলাম? তোমার দাদি তো শুরু করলো। কি? সুবাসের দাদি রাগী দৃষ্টিতে তাকায়। সে আরো কিছু বলতে যাবে তার আগেই সুবাস টানতে টানতে ওর দাদুকে নিয়ে যায়। বাইরে এসে একটা রিকশা ডেকে বলে, চলো তো দাদু, উঠে পড়ো রিকশায়। কিছুক্ষণ পর রিকশার বুট ফেলে দীর্ঘ একটা শ্বাস নিয়ে, জানো দাদু রিকশায় ওঠার মজাটাই আলাদা। প্রকৃতির ঠান্ডা স্নিগ্ধ বাতাস আর একটা শান্তির তৃপ্ত প্রচ্ছ্বাস যা তুমি ওসব দামি গাড়িতে খুঁজে পাবে না। ঠিক বলেছ দাদুভাই, তুমি না হলে আমি এসব জানতেই পারতাম না। তোমার দাদি তো কখনো এসব বুঝতে চাই না, তার কাছে সব বুড়ো বয়সের হেংলামোপনা। তুমি আছো বলেই না এত কিছু উপলব্ধি করি। হি হি। দাদি আর তুমি এত ঝগড়া কেন কর বলতো? ওটা ঝগড়া না দাদুভাই, ওটা তো আমাদের টোনাটুনির ভালোবাসা। সে তুমি যাই বল দাদির থেকে কিন্তু আমিই বেশি স্মার্ট। রিকশা এসে ভার্সিটির সামনে দাঁড়ালো। তো দাদুভাই তোমাকে কখন নিতে আসবো আমি? সে আমি তোমাকে ক্লাস শেষে ফোন করে জানিয়ে দেব। রিকশা থেকে নেমে ভার্সিটির ভেতরে যেতে যেতে বলে গেল দাদুকে। সুবাস ভার্সিটির ভেতরে ঢুকেই দু একজনের কাছে ক্লাস কোথায় জিজ্ঞাসা করে। যেই ক্লাসে ঢুকতে যাবে দূর থেকে খেয়াল করলো সিনিয়ররা জুনিয়রদের সাথে রেগিং করছে। রিয়া হচ্ছে রেগিং মাস্টার, সাথে তার ছেলাপালারাও আছে, শাওন, রোজ, টমি, মিনি, টিনা। এরা একটি ছেলেকে ধরে হাতে ফুল ধরিয়ে দিয়ে বলেছে রিয়াকে প্রপোজ করতে। আর রিয়া ক্লাসরুমের সামনে একটি বেঞ্চের উপর বসে পায়ের উপর পা তুলে পায়ের পাতা নাচাচ্ছে। দূর থেকে দেখে বুঝতে পারছে সুবাস। মেয়েগুলোর মধ্যে কোনো পোশাক আশাকের ধরন নাই, পরনে শর্ট কাট স্কার্ট আর ছোট ছোট টপস। রিয়ার চোখে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট সানগ্লাস আর মাথায় লেয়ার কাট চুলগুলো উঁচু করে ঝুঁটি বেঁধে রাখা। ঝুঁটির নিচের অর্ধেকটা আবার লালচে কালার করা। কথা বলছে যেভাবে বডি হেলিয়ে দুলিয়ে, মনে হচ্ছে যেন মাথার ঝুঁটিটা ঘাড়ের এপাশ থেকে ওপাশে গিয়ে পড়ছে। বেচারা ছেলেটার নাজেহাল অবস্থা, সে আর পালাবে কোথায়? 5 জনে যে ঘিরে রেখেছে। কি হলো, যা প্রপোজ কর। দেখছিস না রিয়া সেই কখন থেকে বসে আছে। মিনি বলল ছেলেটাকে। আমায় আপনারা ছেড়ে দেন ভাইয়া, আপুরা, আপনারা তো আমার বড়, আমি সিনিয়র, আপুকে কিভাবে প্রপোজ করব? প্লিজ যেতে দেন আপনারা আমায়। ছেলেটা হাঁটু গেড়ে বসে 2 হাত জোর করে অনুরোধ করছে ওদেরকে। দেখ কি বলে, বড় আপু বলে নাকি প্রপোজ করা যাবে না। তাড়াতাড়ি প্রপোজ কর বলছি, তোর পর আমাদের আরো অনেককে স্বাগত জানাতে হবে। রোজ ছেলেটির শার্টের কলার চেপে ধরে বলল কথাটা। সুবাস আর একটু এগিয়ে খেয়াল করল ক্লাসরুমের সামনে আরো অনেক স্টুডেন্ট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সুবাস বুঝতে পেরেছে এরা সবাই হয়তো নবাগত স্টুডেন্ট। সবাইকে হেনস্থ করার জন্যই ওরা লাইনে দাঁড় করিয়েছে। একজনের থেকে মজা নিয়েই তাই ছাড়ছে। সুবাস এবার ওদের সামনে গিয়েই দাঁড়ালো।
এসব কি করছেন আপনারা? ক্লাস টাইম কি শুরু হয়নি? ওরা সবাই সুভাষের কথা শুনে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখে। কি রে দোস্ত, আমাদের ভার্সিটিতে ভূত আসছে। টমি গিয়ে টিনার পিছনে লুকায় কথাটি বলে। কি হচ্ছে টাকি, টমি দেখছিস তো মানুষ। রিয়া কথাটি বলে এবার বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। আপনি কি খালাম্মা? সুভাষকে প্রশ্ন করল রিয়া। জি, আমি সুভাষ। ভার্সিটিতে আজ আমার প্রথম দিন। সুভাষ আর কিছু বলার আগেই সবাই মিলে জোরে হেসে দিল। দেখ দেখ, খালাম্মারাও ভার্সিটিতে পড়তে আসে, রিয়া বলল। সুভাষ গম্ভীরভাবে বলল, দেখুন আমি মোটেই খালাম্মা নই। তাই বুঝি? তাহলে এমন ঢোলেঢালা বোরকা আর এইসব হাত পা মোজা এগুলো কি? এসব বুঝি এখনকার নিউ ফ্যাশন? রিয়া বলছে আর ওর চেলাপেলারা হেসে লুটোপুটি খাচ্ছে। দেখুন, আমি আপনাদের মতো আলোরটা মডার্ন না। আমি আমার মায়ের শিক্ষায় বড় হয়েছি। যেটাকে আপনি ঢোলাঢালা বোরকা বলছেন সেটাকে ইসলামের দৃষ্টিতে অনেক সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে। এটাকে পর্দা বলে, যা নারীর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। এসব তো আপনারা বুঝবেন না, কারণ আপনাদের চোখে ডিজিটাল যুগের চশমা পরে আছেন। আমি পর্দা করি কারণ এই পর্দা আমার রক্ষা কবচ, এই পর্দায় আমায় নিরাপত্তা দেয় এবং এই পর্দায় আমার রাসূলের নির্দেশ। আমি আমার রাসূলের নির্দেশ অমান্য করে জাহান্নামে যেতে চাই না। একদমে বলে কথাগুলো সুভাষ। তাই বুঝি? হা হা হা, আবারও হেসে দেই সবাই। অনেক কথা জানো তো মেয়ে। তারপর সেই ছেলেটার দিকে ঘুরে তাকিয়ে রিয়া আবার বলে, তো কি যেন বলছিল ছেলেটা? সিনিয়র আপুকে প্রপোজ করা যাবে না তাই তো? ঠিক আছে, এই খালাম্মা তো তোরই ক্লাসমেট, নিয়ে একে প্রপোজ কর। কি হলো কর, ধমক দিয়ে বলল। ছেলেটি ভয়ে ভয়ে সুভাষের সামনে এসে দাঁড়ায়। অতিরিক্ত নার্ভাসে ছেলেটির কপাল থেকে ঘাম ঝরছে। যখনই হাতের ফুলটা সুভাষের সামনে এগিয়ে দিল, ছেলেটির পিছনের থেকে কারো মৃদু কণ্ঠের আওয়াজ আসল। কি হচ্ছে কি এখানে? সবাই হা হয়ে আছে। শাওন, রোজ, টমি, মিনি, টিনা বলল, এটা আবার কেড়ে রিয়া? রিয়া তাকিয়ে শুধু হা হয়ে আছে। মনে মনে বলছে, এত সুন্দর ছেলেটা, ওয়াও সো কিউট, হ্যান্ডসাম দোশিং বয়, কি বডি ফিগার, একদম হিরো টাইপ ছেলেটা। একে যদি আমার বয়ফ্রেন্ড বানাতে পারতাম। কথাগুলো বলছে আর মনে মনে গদগদ হচ্ছে। আমি কিছু জিজ্ঞাসা করেছি, এখানে কি হচ্ছে? তার আগে বলেন আপনি কে? শাওন তাকে প্রশ্ন করল। আমি এখানের নিউ কেমিস্ট্রি টিচার। এখন আমার ক্লাস টাইম, তাই ক্লাস নিতে এসেছি, কড়া গলায় বলল। ও স্যার, ইনি তো স্যার। আসলে স্যার, আমরা সিনিয়ররা জুনিয়রদের সাথে আলোচনা করতে এসেছিলাম নবীন বরণ অনুষ্ঠানটা কেমন করে আয়োজন করলে এদের ভালো লাগবে। রিয়া কথাটা একটু নার্ভাস হয়ে বলল। ওহ ঠিক আছে, এটা নিয়ে তোমরা পরে কথা বলবে। এখন ক্লাস টাইম, নিউ স্টুডেন্টরা যাদের ক্লাস আছে ক্লাসে এসো। স্যার, আপনার নামটা যদি একটু বলতেন? রিয়া জানতে চাইল। রাজ চৌধুরী রাগী লুকে বলল, তোমাদের আর কিছু জানার আছে? না স্যার, আপনার সাথে আমাদের যখন ক্লাস হবে তখন জেনে নেব। এই চল তোরা, আমাদের তো এখন ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে ঢং করে বলেই রিয়া তার সান্ডোপানদের নিয়ে চলে গেল। চলেন স্যার, ক্লাস নেবেন, একজন স্টুডেন্ট বলল। কে ক্লাস নেবে? আমিও যে স্টুডেন্ট, ওদের টাইট দিলাম। রাজ কথাটি বলেই হেসে দিল। তার মানে আপনি আমাদের টিচার না? ওদের বোকা বানিয়েছেন? সুভাষ চোখ বড় বড় করে তাকিয়ে বলল রাজকে। আমিও স্টুডেন্ট, তোমাদের সাথেই প্রথম বর্ষে পড়ি। সুভাষ ছেলেটির পা থেকে মাথা অবধি দেখছে আর মনে মনে বলছে, ছেলেটাকে তো দেখে মনে হয় না আমাদের বয়সের। যাই হোক, ছেলেটার বুদ্ধি আছে বলতে হবে। তারপর সবাই হো হো করে হাসতে হাসতে ক্লাসরুমের মধ্যে ঢুকল। ক্লাস চলছে। প্রথম দিন স্যার সবার পরিচয় নিল। যখন রাজের কাছে আসলো, রাজ খুব লাফিয়ে লাফিয়ে বলল, স্যার, আমি কলেজে থাকতে প্রতি ইয়ারে 2-3 বার থেকেছি। মানে যাকে বলে ইয়ার গ্যাপ আর কি। রাজের কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। স্যার ঝাড়ি দিয়ে সবাইকে চুপ হতে বলল। আর রাজও থেমে গেল। করুণ দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে রাজ বলল, স্যার শুনেন না, বড্ড ফাজিল ছিলাম আমি। 3-3 বার কলেজ বদলেছি।
কেন জানেন, স্যাররা বকা দিলে রেগে গেলেই মুখে থু থু ছুড়তাম। রাজের কথাটা শুনে স্যার চুপসে যায়, আর রাজের থেকে দূরে সরে যায়। সুভাষ নিকাবের উপরের পাতলা পর্দা থেকে পিছনের দিকের বেঞ্চটাতে বসে ব্যাপারটা দেখছে। আর ভাবছে, সিনিয়রদের কোনো অংশে কম নয় তো ছেলেটা। রাজ শিক্ষার্থীদের ওয়াশরুমে গিয়ে ছাত্রী টয়লেটের সাইনবোর্ড খুলে ছাত্রের টয়লেটের সাইনবোর্ডের সাথে অদলা বদলি করে দেয়। সুভাষ সাইনবোর্ড দেখে ভুল করে ছাত্রদের টয়লেটে ঢুকে পড়ে। গিয়ে দেখে রাজ একটা ছেলেকে বলছে, দেয়ালে হিসু করা ঠিক না, কারণ দেয়ালেরও কান আছে, কানে পানি ঢুকে যাবে। রাজের এমন কথা শুনে সুভাষ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে বের হতেই রিয়া আর তার সান্ডপান্ডরা সুভাষকে ঘিরে ধরে, আর ফেল ফেলিয়ে হাসে। হাসতে হাসতে বলে, এই দেখ দেখ খালাম্মা ছাত্রদের টয়লেট থেকে বের হচ্ছে। হা হা হা। সুভাষ পিছনে ঘুরে সাইনবোর্ডটা দেখে থম খেয়ে যায়। ভাবে, এই রকম তো ছিল না। সামনে তাকিয়ে রিয়াদের সামনে সুভাষ খুব লজ্জায় পড়ে যায়, আর সেখান থেকে চলে যেতে লাগে। রিয়া সুভাষের হাতটা টেনে ধরে। তো খালাম্মা ছেলেদের টয়লেটে যাওয়ার জন্য সাইনবোর্ড চেঞ্জ করেছিলেন বুঝি? সুভাষ কিছু বলে না। টয়লেট থেকে রাজ বেরিয়ে আসে। দেখে রিয়া এখন আবার সেইভাবেই তার সান্ডপান্ডদের নিয়ে সুভাষকে হেনস্থা করছে। রাজ কিছু বলতে যাবে শাওন, রোজ, টমি রাজকে টেনে দেয়ালের সাথে নিয়ে চেপে ধরে। আর শাওন বলে, সকালে আমাদেরকে বোকা বানিয়েছিস তুই, তোর জন্য আজকের মজাটাই বেস্তে গেল, তোকে এর শিক্ষা দিয়ে ছাড়ব। এই সবাই ওকে বাঁধত। সবাই রাজকে বাঁধতে থাকে আর রাজ ছুটে দুই হাত মেলিয়ে শক্ত করে হাত দুটো মুঠো বন্দি করে নিয়ে জোরে গোল গোল ঘুরতে থাকে। আর যেই রাজের দিকে আগাতে যায় সেই রাজের মুঠো হাতের ঘা খায়। কেউ না পেরে রাজের দূরেই থাকে। আর রাজ খুব ভাব নিয়ে রিয়ার সামনে গিয়ে বলে, আমার মতন এত হ্যান্ডসাম, এত বুদ্ধি আর শক্তিশালী কেউ আছে এই ভার্সিটিতে? রিয়া কোনো কথা না বললে রাজ ধমক দেয় রিয়াকে। ধমকের স্বরে বলে, বলো আছে? রিয়া ভয়ে ভয়ে বলে, না না কেউ নেই। সেটাই তো, দেখলা না তোমার সান্ডপান্ডরাও আমার সাথে পারে না। কথাটা বলে রিয়ার হাত থেকে চিপসের প্যাকেটটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। তারপর চিপস খেতে খেতে বলে, এই ভার্সিটি এখন থেকে আমার, এখানে আমার রাজত্বই চলবে। সুভাষ হা হয়ে আছে রাজের কাজ কারবার দেখে। রাজ ঘুরে সুভাষের দিকে তাকানোর আগেই সুভাষ সেখান থেকে চলে আসে। গাড়িতে বসে সুভাষ তার দাদুকে আজকের সব ঘটনা খুলে বলে। সুভাষের দাদু সব শুনে হো হো করে হাসতে থাকে। এ কি দাদু, তুমি হাসছ? তো কি করব দাদু ভাই, এমন ছেলে আরো এক পিচ দুনিয়ায় আছে সেটা ভেবে না হেসে পারলাম না। আগে তো ভাবতাম শুধু তোমার বাবাই এমন, কিন্তু না, এখন আরো একজনের সন্ধান পেলাম। জানো দাদু ভাই, ছোটবেলা যখন তোমার বাবাকে স্কুলের টিচার্সরা বকা দিত তখন তোমার বাবা রেগে তাদের গালে চড় মেরে বসত। মারার জন্য ক্লাসরুমে যখন বেত আনত টিচারসদের হাত থেকে বেত কেড়ে নিয়ে ভেঙে জানালা দিয়ে ফেলে দিত। এত বিজাত আর ফাজিল ছিল কি বলবো। এর জন্য যে কত স্কুল চেঞ্জ করলাম, শেষে গিয়ে আর লেখাপড়াটাই করল না। এখনো দেখো অলসের মতো পড়ে আছে, সারাদিন খাই আর ঘুমায়। বুড়ো বয়সে আমাকেই ব্যবসায় বাণিজ্যর যত ঝামেলা সব পোহাতে হয়। মন খারাপ করো না দাদু, এখন আর কি করবা বলো? ছোটবেলা থেকেই বাবাকে তোমাদের কড়া শাসন দেওয়া উচিত ছিল, ভালোবাসা দিয়ে বোঝানোর দরকার ছিল, এত আহ্লাদ দেওয়া উচিত হয়নি। সুভাষ বাড়ি ফিরে দেখে তার বাবা তার মায়ের সাথে বিয়ে নিয়ে আলোচনা করছে। সুভাষকে দেখে তার বাবা সোফায় নিয়ে বসায় আর বলে, তোর জন্য ছেলে দেখেছি মা সুভাষ, কোটিপতি বাপের একমাত্র সন্তান, তোকে আর লেখাপড়া করতে হবে না, বিয়ে করে পায়ের উপরে পা তুলে সংসার করবি। সুভাষ কিছু বলতে যাবে সুভাষের দাদু এগিয়ে এসে বলে, ছেলে কি করে? তোমার মতোই অলস নাকি কিছু করে? বলেই হেসে দেয়। সুভাষের বাবা মুখ ফুলিয়ে বলে, বাবা মজা নিচ্ছ তুমি? শুনো, আজকের দিনে এমন ধনী ছেলে পাওয়া মুশকিল। বাপের যা আছে তাই বসে বসে খেলেও শেষ হবে না, নিজের কিছু করার কি দরকার? বাবা তবুও একটা কর্মহীন ছেলের সাথে বিয়ে দিবা আমাকে?
কথাটা সুভাষ তার বাবাকে বলে। সুভাষের বাবা বলে, না না মা, ছেলে অনেক কাজ করে। ঘটক তো বলেছেই ছেলে খুব বিজি থাকে সারাদিন, তার কাজের কোনো শেষ নেই। ও তাহলে আমার বিয়েতে কোনো আপত্তি নেই, তবে বাবা কথা বলে নিও আমার লেখাপড়াটা আমি বিয়ের পরও চালিয়ে যেতে চাই। কথাটা শুনে সুভাষের বাবা হো হো করে হেসে উঠে বলল, এত বড় বাড়ির বউকে কখনোই জব করতে দেবে না সেই ছেলে। তাছাড়াও তুই লেখাপড়া শেষে কি করবি? এমনিতেই তো পর্দা করিস, পর্দায় থেকে লেখাপড়া শেষ করে কোনো মেয়েকে দেখেছিস জব করতে? সুভাষ বলল, তোমার ধারণা ভুল বাবা, পর্দা ইসলামের নির্দেশ, আর লেখাপড়াটা জীবন নির্বাহের জন্য অতি প্রয়োজন। যে কোনো ক্ষেত্রে যে কোনো পেশায় লেখাপড়ার দরকার আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, উকিল প্রত্যেকটা জায়গাতেই পুরুষের পাশাপাশি মেয়েদেরও প্রয়োজন। যদিও আমাদের সমাজে মেয়েদেরকে পেশার সাথে পর্দার সঠিক ব্যবহারে দেখা যায় না। অনেক আলেম মুফতিও বলে মেয়েদের লেখাপড়া করানোর দরকার নেই, প্রেম করবে বিয়ে দিয়ে দিন। বিয়ের পর বলে স্বামীর ইচ্ছা না থাকলে জব করতে পারবে না। কিন্তু একটু যদি বিয়ের আগে অভিভাবকরা মেয়ের সিদ্ধান্ত মেনে বিয়ে দেয় তাহলে এমনটা হয় না। আর যদিও বিয়ে হয়ে যায় তখন অন্য কথা। এখন তোমরা আমার অভিভাবক, আমার মতামত আমি জানিয়েছি, বাকিটা তোমরা যা ভালো মনে করো তাই হবে। আমি মেনে নেব তোমাদের সব সিদ্ধান্ত। কথাটা বলে সুভাষ নিজের রুমে চলে যায়। টেবিলের উপরে রাখা বইয়ের মলাটে আলতো হাত ছুঁয়ে অনুভব করে এই লেখাপড়া তাকে ছেড়ে দিতে হবে। 3 দিন সুভাষ ভার্সিটি যায় না। খুব ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়। আজ গায়ের হলুদের পর্ব শেষ হলো। অনেক বড়সড় ভাবে আয়োজন করা হয়েছিল। পাত্রপক্ষের লোকজন এসেছিল কিন্তু স্টেজে সুভাষ যায়নি। সুভাষের অনেক কান্না আর জোড়াজোড়ি মিনতির পর শুধু মহিলারা আলাদাভাবে গায়ের হলুদের অনুষ্ঠানটা সম্পূর্ণ করে। সুভাষের খুব কষ্ট হচ্ছে, কালই তো বিয়ে। সুভাষ ভাবছে বিয়ের পর কি সে আগের মতন পর্দা করতে পারবে? হাত পায়ে মোজা, বোরখা, খিমার, নিকাব এগুলো তো সুভাষেরই সাজ। বিয়ের দিন সুভাষ বিয়ের সাজের উপরে নিজের বোরখা আর নিকাবটা পরে নেয়। বিয়ে পড়ানো শেষ। বিদায়ের সময় অনেক কান্না করে সুভাষ। তার দাদা দাদি, বাবা মা সবাইকে ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছিল। শুধু তার প্রিয় কিতাব পবিত্র আল কোরআনকে বুকে জড়িয়ে নিয়ে গাড়িতে উঠে পড়ে। যার সাথে বিয়ে হয়েছে এখনো তার মুখটা সুভাষ দেখেনি, সেও সুভাষকে দেখেনি। তার ইচ্ছা ছিল একজন ফরহেজগার আর পর্দাশীল মেয়েকে বিয়ে করবে, তাই করেছে। অন্য কিছু জানার প্রয়োজন বোধ করেনি সে। সুভাষও তার স্বামীর সম্পর্কে কিচ্ছু জানে না। শ্বশুরবাড়িতে এসে ভিড় ভাট্টা থেকে সুভাষ দূরত্ব বজায় রাখে। কোনো পর পুরুষের সামনে সুভাষ যায়নি। অনেকেই নতুন বউ দেখতে এসেছিল। মুরব্বিদের পায়ে হাত দিয়ে সালাম না করাই অনেকেই হয়তো মনে মনে অহংকারী ভেবেছে সুভাষকে। কিন্তু তাতেও সুভাষের কোনো আফসোস নেই, কারণ সুভাষ শুধু তার স্রষ্টাকে খুশি করবে। বিছানায় বসে আছে সুভাষ। আজ তার বাসর রাত। সারাদিনের দখলে চোখে ঘুম লেগে যায়। সুভাষ বসা অবস্থাতেই ঘুমিয়ে পড়ে। এমন সময় তার স্বামী রুমে আসে। আস্তে করে সুভাষের পাশে গিয়ে বসে। সুভাষের মুখ থেকে ঘোমটা তুলে সে অবাক। এ যেন জান্নাতের কোন হুর নেমে এসেছে তার ঘরে। এত সুন্দর অপ্সরী তার স্ত্রী ভাবলেই মনটা ভরে উঠছে। সেই সুভাষকে ডাকছে, বউ ও বউ, আজকের রাতটা কি ঘুমিয়ে পড়বে? আমার কত স্বপ্ন ছিল আজকের রাতটা নিয়ে। তার ঝাঁকুনি খেয়ে সুভাষের ঘুম ভেঙে যায়। মাথা তুলে নিজের স্বামীকে দেখেই অবাক। একদম হা হয়ে আছে। কি হলো বউ, ওভাবে মুখটা হা করে তাকিয়ে আছো কেন আমার দিকে? আপনিই কি আমার স্বামী? হ্যাঁ। কোনো সন্দেহ? কি বলবে সুভাষ? সুভাষের শুধুই এখন কান্না পাচ্ছে, কারণ তার স্বামী আর কেউ নয়, রাজ। সুভাষ ভাবছে পৃথিবীতে এত ছেলে থাকতে রাজকেই তার স্বামী হতে হলো। সুভাষ মনে মনে আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ, এটাই কি তোমার নির্ধারণ করা ছিল? রাজ খপ করে সুভাষের হাত ধরে বসে। সুভাষ ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে সুভাষের মনে পড়ে স্বামীকে এখনো সালাম দেওয়া হয়নি। সুভাষ রাজকে আসসালামু আলাইকুম বলে সালাম দিতেই
রাজ খুব সুন্দর আর শুদ্ধ কণ্ঠে বলে উঠল, ওয়া আলাইকুমুস সালাম। সুভাষের হাত মেলে ধরে রাজ সুভাষের হাতে দেনমোহরের 20 লক্ষ টাকার ব্যাগ ধরিয়ে দেয়। তারপর বলে, এখন কি আমি আমার বউকে স্পর্শ করতে পারবো? সুভাষ যেন রাজের কথায় অবাক হয়ে যায়। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না যে রাজ এমন কথা বলছে। সুভাষ রাজকে বলে, এত টাকা নিয়ে আমি কি করব? রাজ বলে, তোমার টাকা তুমি ভালো জানো, নিজের কাছে রাখো, যখন যেভাবে ইচ্ছা খরচ করো। তবুও এত টাকা যদি অযথা নষ্ট করি, আপনি বরং আপনার কাছেই তুলে রাখুন। এত বেশি বুঝো কেন বউ? রাজের চোখ রাঙানো দেখে সুভাষ আর কোনো কথা বলে না, একদম চুপ হয়ে থাকে। রাজ সুভাষের গালটা টেনে বলে, ভয় পেয়ে গেলে নাকি? একদম নিশ্চুপ হয়ে গেছো? আরে বাবা, আমি আমার বউকে ভয় কেন দেখাবো? চলো বউ, 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই। নিয়মে আছে নামাজ আদায় করে নেওয়ার কথা। আমরা নামাজ পড়ে আমাদের আগামী দিনের জন্য স্রষ্টার কাছে দোয়া চাইব। আপনি এটাও জানেন? হ্যাঁ, তোমাকে বিয়ের আগে সব নিয়ম জেনে নিয়েছি। সুভাষ আর কথা বলে না, 2 জনে মিলে নামাজ পড়ে নেয়। স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে ঘুমিয়ে পড়ে। সকালে রাজ ছোট্ট বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছে। ফজরের নামাজ পড়ে সেই যে ঘুমিয়েছে আর উঠতে অনেক দেরি করে ফেলেছে। সব কিছু খুব দ্রুত গতিতে করছে, কারণ ভার্সিটির দেরি হয়ে যাবে তো। রাজ রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সুভাষ এখনো বিছানায় পা গুটিয়ে বসে আসে। রাজ সুভাষের সামনে এসে দাঁড়িয়ে বলে, এখনো রেডি হওনি? এমনিতেই দেরি করে ফেলেছি, তার উপর আমি কোথায় যাব? রাজ এবার রেগে যায়। সুভাষের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলে, এবার বলো না বউ, আমরা কোথায় যাব সেটা তুমি জানো না? আজ ভার্সিটির নবীন বরণ উৎসব। সিনিয়ররা আমাদের ফুল দিয়ে বরণ করে নেবে। দয়া করে দ্রুত রেডি হও। সুভাষ ভাবে রাজ কি তাহলে বুঝে ফেলল সুভাষ তার ক্লাসমেট? কি ভাবছো? তাড়াতাড়ি রেডি হও। হ্যাঁ, রেডি হব, কিন্তু তার আগে বলুন আপনি জানলেন কিভাবে আমি আপনার ভার্সিটিতে পড়ি? রাজ সুভাষের সামনে বসে বলে, বউ হও তুমি আমার। তোমার কণ্ঠ আর বিয়ের দিন বোরখার সাজটা ঠিক যেমন সাজে তোমাকে ভার্সিটির প্রথম দিন দেখেছিলাম। এবার যাও তো, রেডি হয়ে নাও। সুভাষ উঠে রেডি হয়ে নিলেই রাজ সুভাষকে নিয়ে ভার্সিটিতে আসে। খুব সুন্দর করে ভার্সিটির মাঠটা সাজানো হয়েছে। সিনিয়ররা স্টেজের সামনে দাঁড়িয়ে আছে ফুল হাতে। রাজের চেয়ারটা আগে থেকেই ফাঁকা করে রেখেছে রিয়ারা। রাজ যেতেই পাশের চেয়ারটা ছেড়ে দিতে বললে ছেড়ে দেয়। রাজ চেয়ারে বসে পাশের চেয়ারটায় সুভাষকে টেনে বসায়, আর খুব মনোযোগ দিয়ে সিনিয়রদের বক্তৃতা শোনে। সুভাষ ভাবে সে এই 3 দিন ভার্সিটিতে আসে না, তার মধ্যে না জানি রাজ কি কাণ্ড করেছে। অবশেষে নবীন বরণের অনুষ্ঠান শেষ হলো। রাজ খুব খুশি, কারণ তাদের আসতে একটুও দেরি হয়নি। যেই টাইমে অনুষ্ঠান হওয়ার কথা ছিল তার অনেক পরে শুরু হয়েছে। এখন রাজ তার সব বন্ধুদের ডেকে জড়ো করেছে, আর খুশি মনে সবাইকে সুভাষের সাথে তার বিয়ের সংবাদটা দিয়েছে। সবাই যেন তাদের বিয়ের কথাটা শুনে আকাশ থেকে পড়ল। সবাই মজা ভেবে হেসে লুটোপুটি খাচ্ছে। রাজ বলছে কিন্তু কেউ বিশ্বাস করছে না। তাই রাজ সুভাষকে বলতে বললে সুভাষ বলল, তখন সবাই বিশ্বাস করল। একজন তো সুভাষকে খুঁচিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, দুনিয়ায় কি আর কোনো ছেলে পেলে না তুমি, যে ওই পাগলটাকে বিয়ে করতে হলো? আর কি দেখে ওকে পছন্দ করলে? ওর পাগলামি দেখে? ব্যাপারটা রাজের চোখ এড়ায়নি। রাজ কিছু বলতে যাবে, সুভাষ রাজকে থামিয়ে দিয়ে নিজে বলে, দেখো তোমরা যা ভাবছো তা নয়। আমাদের মাঝে বিয়ের আগে কোনো পরিচিতি ছিল না, এমনকি কেউ কাউকে দেখিনি পর্যন্ত। হ্যাঁ, তোমাদের মতো আমার মনেও রাজকে নিয়ে অন্য ধারণা ছিল, কিন্তু কাল রাতে আমার সব ধারণা ভুল প্রমাণিত হয়েছে। রাজের মধ্যে অনেক ছেলে মানুষই আছে যার কারণে ও একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে, কিন্তু সবাইকেই রেসপেক্ট দিতে জানে। আর আমি স্ত্রী হিসেবে বলবো ওর কাছ থেকে যথেষ্ট সম্মান পেয়েছি। কথাগুলো বলে সুভাষ রাজের হাত ধরে টেনে ভার্সিটি থেকে নিয়ে চলে আসে। রাজকে বলে, আপনি আর কখনো বাচ্চাদের মতো বিহেভ করবেন না, আর লেখাপড়ায় মন দিবেন।
যেন আর ইয়ার ড্রাব না যায়, কেউ যেন আপনাকে নিয়ে আর মজা করার সুযোগ না পায় তেমন ভাবে চলবেন। বউ, আমি তো পড়তে বসলে পড়া বুঝি না, কোনো টিচার্সও বুঝাতে পারে না, একটু বকা দিলেই রাগ চলে আসে। আচ্ছা, আমি আপনাকে পড়া বুঝিয়ে দেব, আপনাকে এবার পাশ করতেই হবে। আর শ্বশুর আব্বারও তো বয়স হচ্ছে, সারাদিন এভাবে লাফিয়ে ঝাঁপিয়ে না বেরিয়ে তার সাথে গিয়ে কিছু কাজও তো বুঝে নিতে পারেন। আচ্ছা করব, তুমি বলছো তাই, নইলে করতাম না। রাজ পড়ায় মন দেয়, অফিসে গিয়ে বাবার বিজনেসের ফাইল নিয়ে ঘাটাঘাটি করে, কিচ্ছু বোঝে না। আস্তে আস্তে 4টা বছর পার হয়ে যায়। ধীরে ধীরে রাজও বুঝতে শেখে, এখন সে বিজনেসের সব বোঝে। সারাদিন ল্যাপটপ সামনে কাজ নিয়ে পড়ে থাকে। ফাইনাল ইয়ার শেষ, আজ রেজাল্ট দেবে। রাজ এই ইয়ারেও সব সাবজেক্টে পাশ করেছে। শুধু পাশ করেছে বললে ভুল হবে, ফার্স্ট ক্লাস রেজাল্ট। সিজিপিএ 3.61। সুভাষের থেকে মাত্র 1 পয়েন্ট কম। ভার্সিটির সবাই রাজকে এখন খুব রেসপেক্ট দেয়। বন্ধু বান্ধবদের আড্ডায় রাজের আগের চালচলন নিয়ে কথা বলতে গেলে সবাই এখনো হেসে লুটোপুটি খায়। সবাই বলে, রাজ তুমি এতটা চেঞ্জ কিভাবে হলে? রাজ মুচকি হেসে উত্তর দেয়, সব আমার স্ত্রীর জন্য সম্ভব হয়েছে। আমার সুবাস, নূরের সুবাস, জান্নাতি সুবাস, রুহানি সুবাস। সমাপ্ত।